ফার্স্ট কোশ্চেন বলো। এটা 2021 সালের প্রিলিমিনারি কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পুলিশে এসেছিল, একদিন করিয়েছিলাম। তোমাকে বলেছে দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক। একটা আওয়ার হ্যান্ড মানে ক্লকের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার রেশিও চেয়েছে স্পিডের। দেখো অনেকভাবে করতে পারো। শোনো, তোমাকে আওয়ার হ্যান্ড আগে লিখেছে, লিখেছে তো। বলো 1 ঘন্টায় স্পিড কার বেশি থাকে জেনারেলি বলো। সেকেন্ডের থাকে, সেকেন্ড নাই। আওয়ার এবং মিনিটের মধ্যে স্পিড কার বেশি থাকবে? মিনিটের বেশি। তাহলে মিনিটওয়ালা বড় হবে না, হবে না? দুটো অপশন হারগেই সংসান, তাই নয় কি? মিনিট তো বেশি যায়। এবার দেখো 1 ঘন্টায় কত মিনিট থাকে? 60 মিনিট। 1 ঘন্টা যদি ধরো, 1 ঘন্টা ট্রাভেল করলে কোথায় যায়? 12 আছে, 1 2 ঘন্টার কাটা যদি এখানে থাকে 1 ঘন্টায় এখানে যাবে, মানে মিনিটে ট্রাভেল করলে কত যাবে? 5 মিনিট। মিনিটে ট্রাভেল করলে আওয়ার হ্যান্ড কত মিনিট ট্রাভেল করবে? 5 মিনিট। আর ওই 1 ঘন্টাতে সেম টাইমে, আচ্ছা রেশিও কি বলেছিলাম? সেম জিনিসের হয় বলেছিলাম। ওই সেম টাইমে মিনিট হ্যান্ড কোথায় যাবে? এখান থেকে শুরু করে এখানে, তার মানে কত যাবে? 6 মিনিট। ব্যাস রেশিও করে দাও। 2 মিনিট কাটিয়ে দিলে অনুপাত করলে কত হবে? 1 অনুপাত। তোমার যদি মনে হয় যে এভাবে পছন্দ হচ্ছে না, ডিগ্রি দিয়ে করবে, ডিগ্রি দিয়েও করতে পারো, তোমার ইচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? এটা বেসিক জায়গা। একটা ভেহিক্যাল হাফ ডিস্টেন্স কভার করছে V1 স্পিডে, অন্য হাফ কভার করছে V2 স্পিডে, তাহলে অ্যাভারেজ স্পিড কত? এটা ফর্মুলায় লেখানো হয়, ফর্মুলা তৈরি করা যায়। সেম ডিস্টেন্স যদি কভার করে, হাফ ডিস্টেন্স বলেছে এখানে, তার মানে অর্ধেক ডিস্টেন্স এখান থেকে এটা এটা যতটা, এখান থেকে এটা ততটা, তাই না? ডিস্টেন্স যদি সেম হয় তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্র কি হয়? 2 × S1 S2 / S1 + S2। এটা তো ফর্মুলা হয়। তাহলে V1 বলেছে স্পিড এখানে, তাহলে 2 × V1 V2 / V1 + V2। এটা অঙ্ক ছিল, সূত্রই তো ছিল। সূত্রটাই দিয়েছিল তোমাকে লিখতে, শুধু এসনের জায়গায় V1 লিখে রেখেছি। তোমাকে এটা না দিয়ে তোমাকে এটা দিতে পারতো, গিয়েছে V1 স্পিডে, এসছে V2 স্পিডে, একই তো কথা। ডিস্টেন্স তো দুজনের ক্ষেত্রেই সেম করছে, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্র কি হয়? 2 × S1 S2 / S1 + S2। এটা প্রুফ করা যায়, প্রুফ করালাম না, এটা প্র্যাকটিস ব্যাস। তাই ক্লিয়ার? এই কোশ্চেন তোমাদের ফাঁসাই, তাই তো? এই কোশ্চেনগুলো তোমাদের ফাঁসাই। কোশ্চেন পড়ো কি বলছে, ঠান্ডা মাথায় পড়বে। শুড সিনিয়রিটি বি দ্য ওনলি ক্রাইটেরিয়া ফর দ্য প্রমোশন? যেটা সুপ্রিম কোর্টে হয়, সিনিয়র মোস্ট জাজ কি হয়? এ হয়। সিনিয়র মোস্ট জাজ চিফ জাস্টিস হয়। কলেজিয়ান সিস্টেম থাকে, যাই হোক ওগুলো আপ যাচ্ছি না। তাহলে ওই রকম টাইপের বলছে যে সিনিয়র মোস্ট লোকগুলোকে প্রমোশন দেওয়াটা কি ঠিক হবে, তা বলছে। সিনিয়র মোস্ট লোককেই কি শুধু প্রমোশন দেওয়া ঠিক হবে, এই কথা বলেছে। শুড সিনিয়রিটি বি দ্য অনলি, কথাটা ভালো মতো পড়বে, অনলি ক্রাইটেরিয়া। বা সিনিয়র ও আছে, সিনিয়র মানেই ওকে প্রমোশন দিতে হবে, এটাই বলতে চাইছে। অনলি কথাটা বলেছে। এবার তোমাকে তার এগেনস্টে আর্গুমেন্ট দিয়েছে। আর্গুমেন্ট তোমাকে দিবে, কেউ একজন বলছে না, একজন বলতে পারে যে হ্যাঁ করা উচিত, তার পিছনে নিশ্চয়ই আর্গুমেন্ট দিবে কিছু। একজন বলবে হ্যাঁ না, তার পিছনে আর্গুমেন্ট দিবে। একজন বলবে হ্যাঁ, তার পিছনে আর্গুমেন্ট দিবে। একজন কি বলছে দেখো, না দেওয়া উচিত না। ওর আর্গুমেন্ট কি? উড বি দ্য ইট উড বি অ্যান ইনজাস্টিস টু দোজ জুনিয়র্স হু আর ডিজার্ভিং অ্যান্ড সুইটেবল ফর প্রমোশন দেন সিনিয়র কাউন্টারপার্ট। ঠিক কথা বলেছে না বলেনি? কি বলছে? না, ওকে ওইভাবে দেওয়া উচিত নয়, কারণ এটা ইনজাস্টিস হবে কাদের প্রতি? জুনিয়রদের প্রতি। যারা ওর থেকে বেশি ক্যাপেবল তাদের প্রতি কি হবে? ইনজাস্টিস হবে। আর্গুমেন্ট তোমার ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? বেশ। পরেরটা দ্বিতীয় নম্বর আর ইয়েস বলছে। ওর কি যুক্তি? আদারওয়াইজ সিনিয়র এমপ্লয়িজ মে ফিল হিউমিলেটেড। এই তো লজিক। হ্যাঁ দেওয়া উচিত, না হলে পরে কি হবে? সিনিয়র মোস্ট লোকগুলো হিউমিলিয়েশন ফিল করবে। এটা কোনো লজিক? এটা তো ফালতু কথা বলছে, ভেগ কথাবার্তা। আর একজন বলছে হ্যাঁ দেওয়া উচিত, ইয়েস তা বলছে। কি বলছে? সিনিয়র এমপ্লয়িজ আর মোর এক্সপিরিয়েন্সড অ্যান্ড মাস্ট বি রিওয়ার্ডেড ফর দ্য সেম।
বলছে সিনিয়র এমপ্লয়ি মানে কি মোস্ট এক্সপিরিয়েন্স হবে সব সময়? আর মোস্ট এক্সপিরিয়েন্স হলে পারে কি তাকে প্রমোশন দিতে হবে? এক্সপিরিয়েন্সের উপর প্রমোশন ডিপেন্ড করে? আর এবিলিটির উপর ডিপেন্ড করে? প্রমোশন কার উপর ডিপেন্ড করে? এক্সপিরিয়েন্স ম্যাটার করে, সঙ্গে তোমার এবিলিটি দরকার। তুমি এক্সপিরিয়েন্স, আমার কথা হলো এরকমও লোক আছে, আমি উদাহরণ দিচ্ছি বাস্তবে। একটা লোক আছে যে কনস্টেবল, এখনকার যুগে তার কম্পিউটার এবিলিটি থাকা উচিত। এই লোকটা 50 বছর এখন জব করছে, তার কম্পিউটার এবিলিটি আছে বলো? আমি এখনকার সেন্সে বলছি, নাই ওটা বলছি না, আমি ইন জেনারেল বলছি তার কম আছে। যে ছেলেটা এখন ঢুকবে, তার কম্পিউটার এবিলিটি ওর থেকে বেশি থাকবে না থাকবে না? তাহলে বলো, ওর শুধু এজ আছে বলে ওকে প্রমোশন করে দেবো আমি? আমার দরকার কি এবিলিটি প্লাস এক্সপিরিয়েন্স বোথ অনলি লিখেছে, তাহলে এটাও ভেগ কথাবার্তা হতে পারে, কিন্তু শুধু এক্সপিরিয়েন্স হলেই যে হবে এরকম কথা নেই। অনলি ওয়ান ইজ স্ট্রং, একমাত্র এটাই স্ট্রং। ক্লিয়ার করতে পারলাম? চলো পরেরটা ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, এগুলো কোনো ট্রিক্স নেই ভাই, এগুলোর কোনো ট্রিক্স নেই। তোমাকে বলবো যে এটা আছে, অমুক ট্রিক্স আছে, অমুক করে দেবে, এটার কোনো ট্রিক্স নেই। এটা তুমি আজ তোমার 22-23 বছর, 25-26 বছর বয়স, সবার অ্যাভারেজ যদি ধরি, তাহলে 25-26 বছর ধরে তুমি তোমার যা নলেজ গ্যাদার হয়েছে সেটা এখানে লাগাতে হবে, এখানে কোনো ট্রিক্স নেই। ওকে, তবে অনলি এইসব কথাবার্তাগুলো যদি থাকে সাবধান হয়ে যাবে, এগুলো হলো কষার নোটিশ। পরেরটা 4, exclusive position which is the correct option if a person is rich, he has lot of influence। একটা লোক যদি রিচ হয় তাহলে তার প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স আছে, ইনফ্লুয়েন্স মানে দাবদাবা, তাই বলতে চাইছি। বেশ, অপশন এ বলছে অলোক হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স, অলোকের দাবদাবা আছে প্রচুর, সো হি ইজ রিচ। তাই উল্টোটা বলছে যে সে ধনী। বেশ, পড়ি বাকিগুলো, এগুলো কিন্তু একটা থেকে আনসার করে দেবে না, 4টে অপশনই পড়বে, 4টের মধ্যে বেস্ট আনসার তোমাকে চুজ করতে হবে। পরেরটা বলছে ইফ এ পারসন ইজ নট রিচ, হি ডাজ নট হ্যাভ এ লট অফ ইনফ্লুয়েন্স। একটা লোক যদি রিচ না হয় তার মানে তার কোনো ইনফ্লুয়েন্সই থাকবে না, এটা বলতে চাইছে। কি বলছে? তাপস রিচ এবং শের তার কি আছে, দাবদাবা আছে, তাই বলছে। পরেরটা বলছে পুয়ার পিপুল ক্যান নট হ্যাভ ইনফ্লুয়েন্স, এই কথা তোমাকে তো বলেই নেই, তাহলে এটা সব আগে বাদ গেল। বলো এই লাইনটার সঙ্গে এই 3টে অপশন কোনটা বেস্ট ম্যাচ হচ্ছে, তাই বলো? অপশন সি, ওটার সঙ্গে এটাই তো ম্যাচ হচ্ছে সব থেকে বেস্ট। যে একটা লোক যদি রিচ হয় তাহলে তার ইনফ্লুয়েন্স প্রচুর আছে, তাহলে তাপস রিচ, তাপসের জেনারেলি কি হবে, ইনফ্লুয়েন্স আছে, দাপট আছে। বুঝতে পারলাম? বাকিগুলো যে হবে না একেবারে সেটা কিন্তু নয়, এটা হবে না, কারণ এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, পুয়ারের কথা বলেই নি তোমাকে। বোঝা গেল? 5, সহজ অঙ্ক। এই 3টে কোনো না কোনো লজিকে ওরা লিখে রেখেছে, সেই লজিকটা তোমাকে খুঁজতে হবে, খুঁজে তোমাকে নিচের আনসারটা করতে হবে সেই লজিকে কি লেখা আছে নিচের কোনটা। তাহলে দেখো 7 থেকে যদি 77 যাও 11 গুণ, এটা থেকে এটা যদি যাও 20 গুণ। ট্রাই করি, এটা তো আমার চোখে আসছে প্রথমে, সবগুলো দেখি। 9 সঙ্গে 11 গুণ করলে 99, 8 থেকে 11 গুণ করলে 88, 44, 6 11 66, 20 গুণ করলে 120, এটা বেস্ট হচ্ছে। ওকে, পরেরটা বলো। হাউ মেনি টাইমস, এটা কোশ্চেন তোমাদের যখন রিজনিং করিয়েছিলাম। কোইনসাইড কতবার হবে একটা দিনে, একদিন মানে কত ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টায় বলেছিলাম 3টে কেস বলেছিলাম। আমি ডিরেক্টলি মনে রাখতে বলেছিলাম 12 ঘন্টার গল্প 1 ঘন্টায়, আচ্ছা 0 ডিগ্রি, ভালো করে শোনো, 0 ডিগ্রি 180 ডিগ্রি, এরা এদের দুটোর ক্ষেত্রে কেস সেম, কতবার হয়? 1 ঘন্টায় কতবার হয়? 1 ঘন্টা হয় একবার,
তাহলে জেনারেলি তোমার 12 ঘন্টায় কতবার হওয়া উচিত? 12 বার হওয়া উচিত, কিন্তু 12 বার হয় না। কতবার হয়? 11 বার। দুটোর ক্ষেত্রে দুটো এক্সেপশন আলাদা আছে, সেটা আলাদা কথা। 11 টাইমস। আর 24 ঘন্টায় 22 টাইম। 24 ঘন্টা ভাই, এই দুটোই মনে রাখবে। বুঝতে পারলাম? তাহলে তোমাকে কোইনসাইড চাইছে। কোইনসাইড কথাটা মানে কি? 0 ডিগ্রি, একটার সঙ্গে আরেকটা উঠে যাওয়া। এটাকে, এটার সঙ্গে এটাকে উঠে যাওয়াকে কোইনসাইড বলা হয়। তার মানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 0 ডিগ্রি। 0 ডিগ্রিটা কতবার হবে? তোমাকে কতবার চেয়েছে? ইন এ ডে। ডে মানে কত ঘন্টা বুঝি আমরা? 24 ঘন্টা। তাহলে কতবার হবে? জেনারেল ছিল। আচ্ছা, 0 ডিগ্রি যখন লিখলামই তখন পুরোটাই কমপ্লিট করি। 0 ডিগ্রি এক্সেপশন কোথায় ছিল? কেন 11 বার হলো? 12টা, 11টা থেকে 11টা থেকে একটার মধ্যে একবার হয়। 11 থেকে একটা ক ঘন্টার গ্যাপ গো? 2 ঘন্টার গ্যাপ। 2 ঘন্টার গ্যাপে কতবার হয়? একবার হয়। কখন হয়? একদম 12টার সময় একবারই হয়। বুঝতে পারলাম? তাই এক্সেপশন এটা। তাই 1 ঘন্টা কমে গেল। 2 ঘন্টার, দেখো 1 ঘন্টার গ্যাপে কত হবে? একবার হওয়া উচিত। 12 ঘন্টার গ্যাপে 12 বার হওয়া উচিত। তাহলে 11টা থেকে একটার মধ্যে 2 ঘন্টার গ্যাপে একবার হচ্ছে। তাহলে কত ঘন্টা? একটা 1 ঘন্টা কমে গেল না একবার? তাই 11 বার হয় 0 ডিগ্রির। 180 ডিগ্রির ক্ষেত্রে 5টা থেকে 8টার মধ্যে কখন হয়? এই 2 ঘন্টার গ্যাপে একবারই হয়, সেটা হলো 6টার সময়, 6 ও ক্লক। এক্সেপশন বলে দিলাম। তোমাকে এই কোশ্চেনটা এবার তোমাকে দেখো, আগের বার জিজ্ঞেস করে সেটা, এবার তোমাকে কোশ্চেন আমি এটাকে মডিফাই করে একটা কোশ্চেন বলবো, ছেড়ে দেবো। তারপর আমাকে বলো যে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত কতবার কোইনসাইড হবে? এটা আনসার বলো। সেম আনসার। সকাল 10টা থেকে দুপুর 2টো কতবার হবে? 3বার হবে। দেখো, গ্যাপ করো আগে। 10টা 2টোর গ্যাপ কত ঘন্টার বলো আমাকে? 4 ঘন্টা। 4 ঘন্টায় 4বার হওয়ার কথা। পিকচারে যদি 12-র উপর দিয়ে যায়, কোইনসাইডের ক্ষেত্রে পিকচারে যদি 12-র উপর দিয়ে যায় 1 মাইনাস করবে। তাহলে দেখো, 10টা থেকে দুপুর 12টা, মানে সকাল 10টা থেকে দুপুর 2টো বাজতে, 10টা বলেছিলাম হ্যাঁ, 10টা থেকে দুপুর 2টো বাজতে 12-র উপর দিয়ে যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে 1 মাইনাস করে দেবো। তাহলে কতবার হলো? 3 টাইমস। তাহলে টোটাল গ্যাপ বের করবে, 12 পেলে 1 মাইনাস করবে। ক্লিয়ার? এবার কোশ্চেনটা আমি উল্টে দিলাম। সকাল 2টো থেকে দুপুর, তো না, এটা সকাল, এটাও সকালই থাকবে। সকাল 10টা। এবার আনসার বলো কতবার হবে? সকাল 2টো থেকে, এটা 10টা আছে, 10টা। আরে রাত 2টো মানে আমি ওই সকাল 2টো বলতে চাইছি, পাগল। রাত 2টো। এই নাও, এম, 2 AM টু 8 AM, 10 AM, টাইম গ্যাপ 8 ঘন্টা। বলো 12 পদে যেতে হয়েছে? হয়নি। তাহলে যটা টাইম গ্যাপ তখন তো আবার হবে 8 টাইমস হবে। বুঝতে পারলাম? বেশ, চলো। ওটা তো 90 ডিগ্রির ক্ষেত্রে। এটা বললাম না তো, 0 ডিগ্রি 80 যদি ওদিক যায় তাহলে ক্লকে ঢুকে যাবো। যতটা পাচ্ছি এর মধ্যে থেকে ট্রাই করছি রিভিশন দিয়ে দেওয়া তোমাদের। বলো, যদি আজকে থার্সডে হয়, ডে আফটার 59 ডেজ, তাহলে 59 দিন পর কতবার? তাহলে অড ডে বের করতে হবে আমাকে। তাহলে 59 দিনে কটা অড ডে আছে? 7 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার কত থাকবে? 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 3 ইজ রিমাইন্ডার। তাহলে আফটার বলছে, তাহলে যোগ করবো না বিয়োগ করবো? আজ বলা আছে, আফটার মানে পরে জানতে চাইছে, তাহলে যোগ করবো। তাহলে থার্সডের সঙ্গে 3 যোগ করে দাও। ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে। আচ্ছা, কোশ্চেনটা এবার তোমাকে এটা দিয়েছে। দেন আফটার, আফটারটা থাকবে। এটার আনসার বলো। আফটার 59th ডে, বা আফটারটা সরিয়ে দাও। 59th ডে, এই কথাটার মানে কি? 59তম দিন, মানে 58 দিন পর তো।
আমার দরকার কতদিন পর, আমার দরকার কতদিন পর, কততম তো আমার হিসেব নাই। আমাকে বলেছে 59তম দিন, এটা কতদিন পর হয়? 58 দিন পর। তাহলে 58 দিন পর পাচ্ছে, এই কথাটা লিখাও যা আফটার 58 ডেজ, এই কথাটা লিখাও তো তাই। তাহলে এখানে কত দিয়ে ভাগ করতাম? 7 দিয়ে ভাগ করতাম, 7 8 56 কত, 2 রিমাইন্ডার 2 যোগ করতাম। তাহলে যদি তম থাকে 1 মাইনাস করে দেবো, তার মানে আফটার পেয়ে গেলাম, এবার রিমাইন্ডার করো। ওকে, এগুলো একদিনেরই গল্প হয়। এক এদিক ওদিক হলে সানডে জায়গায় কি হয়েছে, স্যাটারডে হতো, তাই না? এই তো গল্প হয়। পরেরটা বলো, 8এরটা চলো দেখি, দেখছি। A building which is 64 feet high cast a shadow a length 96 feet, কথাটা মানে কি? এই পেনটা এখানে যদি আমি শ্যাডো ফেলি, শ্যাডোটা কোথায় পড়বে? এ তো শ্যাডো হবে, একই তো শ্যাডো বলছে। শ্যাডো কি হাওয়াতে থাকে? মাটিতেই পড়ে। তাহলে 64 ফিট হাইট এর কি আছে? বিল্ডিং আছে। শ্যাডো কতটা করছে? কাস্ট মানে তৈরি করা, 96, তার মানে এটা 96 পড়ছে, এটা ছায়াটা পড়ছে। দ্য হাইট অফ দ্য টেলিফোন টাওয়ার হুইচ কাস্ট এ শ্যাডো অফ লেন্থ 180 ফিট আন্ডার সিমিলার কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে 80 কত ফিটের, 180 ফিটের যে শ্যাডো পড়বে, তাহলে তার হাইট কত হবে? তাহলে ফালতু ওই ঝামেলাতে যাব না ভাই। 64 আছে, একদমই তাই, 64 আছে, 96 হচ্ছে। তাহলে কত হচ্ছে বলো? রেশিও করলে কত হচ্ছে? 2:32 দিয়ে কাটাল, তাই তো হচ্ছে। যদি তার দৈর্ঘ্য 2 ইউনিট হয়, তাহলে ফেলছে কত ইউনিটের শ্যাডো? 3 ইউনিটের। তাহলে শ্যাডো, এটা শ্যাডোর মানই তো দেওয়া আছে, 3 ইউনিটের শ্যাডোর মান দেওয়া আছে। তাহলে 60 গুণ, তাহলে ওর কত হবে? 2 ইউনিটের মান। বুঝতে পারলাম? ভালো কোশ্চেন। পরেরটা সিমিলার কন্ডিশন বলেছে, তাই ওরকম হলো। বলো, 18 হয়েছে। একটা ট্রেন 150 মিটার লং, ইট ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 41 কিলোমিটার পার আওয়ার। এ ম্যান ইজ রানিং অ্যাট 11 কিলোমিটার ইন দ্য সেম ডিরেকশন। কি ডিরেকশন? এই লাইন, এইগুলো হলো কি পয়েন্ট, সেম ডিরেকশন। আচ্ছা, দুজনই মুভিং থাকলে তখনই আমরা কি বসাই? রিলেটিভ স্পিড বসাই। তাহলে দুজনে সেম দিকে দৌড়ালে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। তাহলে বলো রিলেটিভ স্পিড কত হবে? 41 থেকে 11 বাদ, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিড কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট টাইম উইল দ্য পাস ম্যান, কতক্ষণে ট্রেনটা পাস করবে, তাই তো বলছে। তাহলে বলো টোটাল ডিস্টেন্স কত? লোককে পাস করা মানে কি? একটা লোককে পাস করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পাস করা, কতক্ষণে লোকটাকে পাস করবে তাই বলতে চাইছি। তাহলে 150 মিটার, খুব ভালো করে শোনো, সেকেন্ড দেওয়া আছে এটা, 150 মিটার, এটা মিটার পার সেকেন্ড করো, দেখতে ভালো লাগছে না। 5 এর 18, 6 দিয়ে কাটালে, 6 দিয়ে কাটালে 3, তাহলে কত পেলাম? 25/3 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এই ডিস্টেন্স আমার টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স পেলাম, স্পিড মানে কি? 25/3 মানে 3 কাটালে কত হবে? 18 সেকেন্ড। তাহলে এখানে এই সব অঙ্কের ক্ষেত্রে তোমার ইউনিট চেঞ্জ করাটা ম্যান্ডেটরি, ইউনিটটা দেখে নেবে সেম ইউনিটে করছো কেন, এটা বেশিরভাগ সময়ে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে। ওকে, পরেরটা 10। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? মিসিং নাম্বার কি আছে দেখো, গ্যাপ করো 1 2, ডিফারেন্স যদি করি 1, ডিফারেন্স করলে 8, ডিফারেন্স করলে 27, ডিফারেন্স করলে 64, তার মানে 1 এর কিউব ডিফারেন্স, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, তাহলে এটা কত হবে? 5 এর কিউব, 5 এর কিউব মানে 125, তাহলে 101 আর 125। বলছে 480 জন স্টুডেন্ট আছে, 1,500 জনের মধ্যে 480 জন এনসিসিতে কি করেছে? এনরোল করেছে।
পার্সেন্টেজটা কত তোমাকে করতে পারবে না? আচ্ছা নট দেয়ার, তাহলে 1,500-এর মধ্যে 480 জন করে যে কোনো একটা করে নিতে হবে। 100 থেকে বাদ দিয়ে দিতাম, 100 থেকে বাদ দিয়ে দিতাম, সমস্যা কি? তাহলে বলো 1,500-এর 480 জন করেছে, তাহলে 1020 জন কি করে, এনরোল করেনি 1,500-এর মধ্যে? কত হবে? এবার এটা তুমি 1020 করতে গেলে আলটিমেট তুমি তো দুবারই মাইনাস করলে, মাইনাস তো পরেও করতে পারতে, ডাটাটা বড় করলে এখানে, ডাটাটা যেমন ছোট করে করতাম, 480 করে করো, মুখে মুখে হবে। 1,500 আমাকে বলো, 1,500 যদি 10% করো কত আছে? 150। আমার দরকার কত? মুখে মুখে হবে এগুলো, 10% মানে কত? 150। আমার দরকার 480, 3 450, 30%-এর মান 450 পাচ্ছি, তাহলে আনসার কোনটা হবে? যদি 450 থাকতো তাহলে 70% হতো, 70% থেকে হালকা কম হবে একটা করে, 70% এটা তো হবেই না আনসার। তাহলে হবে গাইজ, ওটাতে বললাম। চলো পরেরটা বলো। Mohan takes 6 hours to do a job. Laltu takes 10 hours to do the same job. How long should it take if Mohan and Laltu work together the same job? তাহলে বলো 6 আর 10, তাই তো আছে। তাহলে কত এলসিএম যদি 30 করো, একবারই লিখলাম। প্র্যাকটিস ব্যাচে আসছো, আশা করি এটা এটা নিয়ে কমপ্লেন থাকবে না, এটা নিয়ে কমপ্লেন আছে, এটা নিয়ে কমপ্লেন আছে কি কারো কমপ্লেন? একবারই তো লিখলাম। 8, 30/8 মানে কত? কাটাকুটি করো, 8 যদি কাটো এটা 15, দেখো 3 টোটাল আর কত ধরলাম? 6 আর 10-এর এলসিএম ধরে নিলাম 30, টোটাল আর নিচে উপরে লিখবো, নিচে তাদের এফিসিয়েন্সি লিখবো, এই তো অঙ্ক। এইসব অঙ্কের ক্ষেত্রে যদি এখনো যদি এই করো তাহলে বুঝতে পারছো কত দূরে আছো তুমি, চাকরি থেকে এখনো তোমাকে কয়েক ম্যারাথন দৌড়াতে হবে এই যদি করতে হয় এটার জন্য, কশো মাইল দূরে আছো। চলো, তুমি কনসেপ্ট জানো, পরীক্ষা হলে অত ওদের দেখানোর দরকার না। এই বলো ইংলিশের কে ছেলে আছো, এটা জানি না ভাই উত্তর। উইনসাম মানে কি গো? কে বললে? উইনসাম মানে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ তো, তাহলে আনঅ্যাট্রাকটিভ হবে, তবে সময় নষ্ট, পাশের রুমে চলে যাও এটার জন্য, আরো 5টা ওয়ার্ড শিখে চলে আসবে, আরো 5টা ওয়ার্ড এক্সট্রা পেয়ে যাবে ভাই এটার। বলছে নাসির স্টার্টেড ফ্রম এক্স পয়েন্ট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট, দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 3 কিলোমিটার অ্যান্ড এগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার, ইন হুইচ ডিরেকশন হি ফ্রম এক্স, মানে শুরু বিন্দু থেকে কোথায়, শুরু বিন্দু থেকে কোথায় যদি বলে ডান আর বামে যদি থাকে তাহলে এন ই এস ডাব্লিউ দিয়ে উড়িয়ে দেবো। এন ই এস ডাব্লিউ কোথা থেকে এসছে? আকাশ থেকে টপকায়নি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এখান থেকে ট্রিক করা আছে, এদিক ঘুলে পরে ডান দিক, এদিক ঘুলে বাম দিক, যে কোনো জায়গা থেকে উল্টো দিকে ঘুরলে বাম দিক যাবে। দেখো ফ্রম এক্স মানে কি শুরুর বিন্দু থেকে চাইছে, তাই এন ই এস ডাব্লিউ দিয়ে করলাম। বলো নাসির স্টার্টেড ফ্রম এক্স অ্যান্ড ওয়াকড স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট, 5 কিলোমিটার ওয়েস্ট, দেন টার্ন লেফট, লেফট মানে কোন দিক বললাম, এদিকে যাবে তাই তো, টার্ন লেফট অ্যান্ড ওয়াক স্ট্রেট 3 কিলোমিটার মানে 3, এখন সাউথে আছে, এগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক স্ট্রেট 7 কিলোমিটার, টার্ন লেফট এবং 7 কিলোমিটার। এবার বলছে কত দূরে আছে,
তাহলে অপোজিট ডিরেকশন, এটা অপোজিট তো, এটা অপোজিট তো, তাহলে অপোজিট ডিরেকশন কাটাবো। অপোজিট ডিরেকশন দেখো, নর্থের সঙ্গে সাউথে তো কেউ নাই, নর্থে তো যাইনি, ও ইস্ট আর ওয়েস্টে গেছে, ওয়েস্ট পুরোটাই কেটে গেল, ইস্টে কত আছে 2, ইস্ট বেঁচে আছে না নেই, ইস্ট তো পুরো কেটে দিলে, সাউথ ইস্ট যদি অপশন দেখো তাহলে কোন দিকে আছে এখন, সাউথ ইস্ট। তোমার যদি কত কিলোমিটার বলতো, রুট অফ 2a² প্লাস 3a², তাহলে কত তো রুট 13 কিলোমিটার সাউথ ওয়েস্ট। বুঝতে পারলাম, শিখেছিলাম তো এনইএসডব্লিউ। পরেরটা বলো, 2 days মানডে আফটার 61 days, ধরতে পারছো এবার, আফটার লেখা আছে, তাহলে 7 দিয়ে ভাগ করবো আমি, 7 দিয়ে ভাগ করলে কত থাকে, 7 8 56 5, রিমাইন্ডার কত পেলাম 5, তাহলে আফটার বলছে তাই +5 করাও যা, -2 করাও তাই। বলেছিলাম কারোর সঙ্গে 5 যোগ করাও যা, 2 করাও তাই, মানডে থেকে তুমি 5 যোগ করবে, আমি 2 দিন মাইনাস করে দেবো, সানডে স্যাটারডে। কারোর সঙ্গে 5 যোগ করাও যা, 2 মাইনাস করাও তাই। ওকে, ষোলোরটা বলো। ষোলোর আনসার বলো, ষোলোর কি বলছে, একটা ল্যাডার একটা ওয়ালের এগেনস্টে রাখা আছে, মই, আচ্ছা এই আছে তাই বলতে চাইছি তাই না, ভালো। The top of the ladder touches the wall at a height of 270 meter from the ground. এটা কত বলছে, 270 মিটার একদম ওয়ালের মাথায় টাচ করেছে ল্যাডারটা। The base of the ladder is 54 সেন্টিমিটার away from the wall on the ground. তাহলে এখান থেকে বেস, অর্ডার ল্যাডারের বেস, এটা এটা কত বলছে, তোমাকে জিজ্ঞেস করেছি ল্যাডারের দৈর্ঘ্য তাই তো, এটা কি গো ছোটবেলায় পড়োনি, পিথাগোরাসের উপপাদ্য বলে কিছু একটা ছিল বস্তু, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা 8 এ ছিল, 8 এ পড়ার জন্য সায়েন্স লাগে না, অঙ্কর বই লাগে, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের বই লাগে, তোর করে লেখা আছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার গাধার মতো 270 চারখানা ইউনিট তোমাকে দেখো সুন্দর করে দিয়ে রেখেছে, ঝামেলা করতে যাওয়ার কোনো দরকারই নেই, বলো এটা ইউনিট ডিজিটে 0ই আসবে, আর এটা ইউনিট ডিজিট জানলেই তো হয়ে যাবে, এটা স্কয়ার করলে কত আসবে 16, তাহলে কত ইউনিট ডিজিট 6। বুঝতে পারলাম, কে কসম দেয়নি তোমাকে যে অতিভুজ স্কয়ার এটা এটা সমান, বা এটা সমান একবারে যদি লিখো তাহলে কি হবে, রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 270 স্কয়ার প্লাস 54 স্কয়ার, তার রুট করে তোমাকে কে কসম দেয়নি যে বসে বসে লিখবে, বা এটার ইউনিট ডিজিট 0 আসবে, এটা ইউনিট ডিজিট 6 আসবে, তার রুটের ভিতর কি আসবে ইউনিট ডিজিট 6 বলা আনসার হবে। ওটা ছাড়া যদি ওটা আনসার না হয় তাহলে কোশ্চেন ভুল দেওয়া আছে, দেখে নেবে তারা যারা দিয়েছে। পরেরটা, পয়েন্টিং টু এ জেন্টেলম্যান সোমনাথ সেড, একটা লোককে দেখে সোমনাথ কি বলছে, হিজ অনলি ব্রাদার, ওই লোকটাকে দেখে বলছে হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই গ্র্যান্ডফাদার্স ফাদার। ইংলিশে এগুলো করা সুবিধা, এগুলো ইংলিশে করা সুবিধা, এগুলো অলওয়েজ অফ দেওয়া যদি থাকে রাইট সাইড থেকে করব, অলওয়েজ রাইট সাইড থেকে করব, এই সাইড থেকে করব, বলো মাই গ্র্যান্ড ডটার্স ফাদার, আমার ডটারের বাবা কে, আমি মানে কে, সোমনাথ নিজে, সোমনাথ তো কথা বলছে, তার মানে সোমনাথ নিজে কে, হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার, মানে এবার বলো সোমনাথের বাপকে, বাবা হলো, এটা হলো সোমনাথের বাবা, এবার বলছে হিজ অনলি ব্রাদার, তার একমাত্র ভাই হলো আমার বাবা, তার একমাত্র ভাই হলো আমার বাবা, তার একমাত্র ভাই হলো আমার বাবা, লোকটা কে, কাকা তো, ওই লোকটার একমাত্র ভাই আমার বাবা, ওই লোকটার একমাত্র ভাই আমার বাবা, এই লোকটা কে আমার,
বুঝতে পারলাম? তাহলে এগুলো ইংরেজিতে করবে বেশি সুবিধা হবে। কোন দিক থেকে করবে? অলওয়েজ অফ দেওয়া যদি থাকে আর অ্যাপোস্ট্রফি থাকলে শুরু থেকে করবে, অফ দেওয়া থাকলে অলওয়েজ ডান থেকে করবে। দেখো এখান থেকে পড়ো। মাই গ্র্যান্ডডটারস ফাদার, সরি আবার বারবার গ্র্যান্ড পড়ছি। মাই ডটারস ফাদার, আমার মেয়ের বাবা মানে আমি নিজে, মানে সোমনাথ নিজে। তাহলে সোমনাথ এটা। এবার বলছে অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ সোমনাথ, সোমনাথের বাবাটাকে ওই লোকটার একমাত্র ভাই। তাহলে লোকটা কে? আমার। আর এখানে ভালো মতো শুনবে, যে বলবে, যে বলবে সেটা তুমি নিজে হয়ে যাবে। এটা নিজেকে কম্পেয়ার করবে, তাহলে তাড়াতাড়ি আনসার হবে। সোমনাথ বলছে সোমনাথটা তুমি নিজে হয়ে যাবে, হবে করতে। ক্লিয়ার? কোশ্চেন পড়ো। বলছে মনোজ ক্যান টাইপ 100 পেজেস অফ এ রিপোর্ট ইন 10 আওয়ার্স অ্যান্ড ববি ক্যান ডু দ্য সেম ইন 15 আওয়ার্স। একই রিপোর্ট, 100 পেজের রিপোর্ট ও 15 ঘন্টায় করে। আর একসঙ্গে কাজ করলে কত ঘন্টা? 5 ঘন্টা। তারপরে রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই লুসি ইন 2 আওয়ার্স ইফ দে রিসিভ 2400 ফর হোল ওয়ার্ক লুসি গট। ভালো করে শুন, এখান থেকে এই ওয়েজেসের অঙ্ক দেখে দেখে অঙ্ক হয়। প্রথমত, যদি কেউ কোথায় না পালায়, কেউ কোথায় মিডিল থেকে এসে না ঢোকে, এই হলো কাজ টাইম, এটা হলো টাইম লাইন। কাজ এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে শেষ হয়েছে। 6 ঘন্টা যা ইচ্ছা তাই হোক। কেউ যদি কাজ করতে করতে এখানে গিয়ে থেমে গেল, আর এরকম নয় যে কেউ কাজ শুরু হয়ে গেছে এখান থেকে স্টার্ট করলো, এরকম যদি না হয়, এরকম যদি না হয় তাহলে এফিসিয়েন্সি রেশিওটাই ওয়েজেসের রেশিও হয়ে যায়। যে যত এফিসিয়েন্ট সে তত বেশি টাকা পাবে, কারণ কেউ ছাড়েনি তো, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আছে। যেটা এফিসিয়েন্সি রেশিও হয়ে যায়, এটা এক্সট্রা পয়েন্ট লিখে নাও। ওটা যেটা এফিসিয়েন্সি রেশিও এটাই ওর মজুরির রেশিও হয়ে যায়, যদি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুনেই থাকে। ক্লিয়ার? এবার দেখো আর একটা টাইপ থাকে এখান থেকে, কেউ মিডিলে কাজ করতে করতে বন্ধ করবে, কেউ এসে শেষ করবে। এখানে তুমি তো এফিসিয়েন্সিতে করতে পারবে না। এখানে তোমাকে কে কতটা কাজ করছে সেটার উপরে টাকা পাবে, তাই তো হয়। তুমি একটা বাড়ি তৈরি করতে দিয়েছো, 2টো মিস্ত্রি বা 4টে মিস্ত্রিকে দিয়েছো উদাহরণস্বরূপ। ওরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, টাকা দিতে সুবিধা হবে, যে যেরকম এফিসিয়েন্ট তাকে সেরকম শুরু থেকে শেষ পর্যন্ত। এবার কেউ ধরুন 4-10 রকমের মিস্ত্রি লাগিয়েছে, অমুক মিস্ত্রি 4 দিন করছে, অমুক মিস্ত্রি 5 দিন করছে, তাহলে যে যেরকম কাজ করেছে তাকে সেরকম টাকা দিবে। তাই তাহলে এবার বলো 100টা পেজ, 100টা পেজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। একটা কাজও 10 ঘন্টায় করে, একটা কাজও 15 ঘন্টায় করে। 10 আর 15 এলসিএম কত? 30। টোটাল কাজ কত? মনোজ কত ঘন্টায় করে? 10 ঘন্টায়। আর ববি করে কত ঘন্টায়? 15 ঘন্টায়। তাদের এফিসিয়েন্সি কত পেলাম? 3। এফিসিয়েন্সি কত? তোরা 1 ঘন্টায় কত করবে? 5টা করবে। দুজন মিলে কাজ করেছে কত ঘন্টা? 5 ঘন্টা। কত ইউনিট কাজ করেছে? 25 ইউনিট কাজ করেছে। আর লুসির বাকিটা 2 ঘন্টায় করেছে। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে লুসিটা 2 ঘন্টায় করেছে, এফিসিয়েন্সি কত? বাকি রিমেনিং কত? 5। এটা করলেও করতে পারো, আমার এই করার দরকার আছে কি? দরকারই তো। এফিসিয়েন্সি আমার দরকার আছে, একটু আগেই তো বললাম আমার এফিসিয়েন্সি কোনো দরকারই নেই, কারণ লুসি পরে এসেছে, কেউ কাজ ছেড়ে পালিয়েছে, তাহলে সেখানে আমার এফিসিয়েন্সি দরকার নেই। কে কতটা কাজ করছে সেটা দেখে আনসার হবে। টোটাল 30 ইউনিটের তুমি দাম ঠিক করেছো, 30 ইউনিট কাজ করে দিলে তুমি কত টাকা দিবে? 2400 টাকা দিবে। লুসি কত ইউনিট কাজ করেছে? এরা 25 করে পালিয়েছে, সেটা বাদ দিলে লুসি করেছে কত? 5 ইউনিট কাজ, তাহলে 5 ইউনিট। এই তো অঙ্ক। এফিসিয়েন্সির দরকারই নেই, চুলোই যাক। 2 ঘন্টায় কেন? ও যদি 2 লাখ ঘন্টায় করতো তবুও সেম টাকাই পেতো। এখানে 2 ঘন্টার জায়গায় যদি ও 121 ঘন্টা করতো তবুও সেম টাকাই পেতো। এবার দেখো তোমরা আগে ফাঁসিয়ে দিতে পারতো এটা এমন কিছু ডাটা দিয়ে, এফিসিয়েন্সি বেরোবে না এরকম ডাটা দিয়ে। এর জন্য কনসেপ্ট আমি পুরো ক্লিয়ার করে দিলাম। বুঝতে পেরেছি? তাহলে কত হবে এটা বলো? এটা শূন্য কাটলো 80, হবে 400। ক ঘন্টায় কাজ করছে ডাজ নট ম্যাটার, এটার উপর কোনো ডিপেন্ডই করছে না, কারণ কাজ মিডিলে একজন ছেড়ে পালিয়েছে, লুসি এসে হাল ধরেছে, ততটুকু কাজ করে ততটুকু টাকা বুঝে নিয়ে চলে। পরেরটা
বলো বলো, দিয়ে দিয়েছি তো। ডুমা কিসের নাম? পার্লামেন্টের নাম। ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টের নাম। এক্সলেশিয়া তার পার্লামেন্টের নাম গ্রিসের। এবার প্রশ্ন হলো বাকিগুলোর উত্তর বলবে আমার। আফগানিস্তানে বলো, একদম তোরা পার্লামেন্টের। জার্মানির বলো, বুন্দেসট্যাগ। আর ভুটানের বলো, কালট্রাম তো কারেন্সি। ভুটানের বলো, ভুটানটা দেখো তো, ক্যাপিটাল ইয়ে দেখো তো, পার্লামেন্টটা। আফগানিস্তানে শুধু সোরা দেয় না, মাজলিসে সোরা দেয় কিন্তু, হ্যাঁ মাজলিসে সোরা, শুধু মাজলিসও দেয়। এগুলো লিখে নাও, লিখে নাও, এগুলো তো দেখো এখান থেকে দিয়েছে মানে পরে বারো দিবে। ভুটানে দেখো তো এটা, হ্যাঁ কি আছে বলো আমাকে। ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়, ছেড়ে দাও। টগোডু, টগোডু, এই তো এটা এটা। সুদোকু, সুদোকু, দেখা গেল এটা ভুটানের পার্লামেন্টের নাম। হ্যাঁ দেখো এটা, এই দেয় কেন একবার, কি এর উচ্চারণ হয় না। এই যে এটাকে বলা, এই যে এই উচ্চারণটা কি হয়, শো মোরেরি লিখ, পড়ো না শো, মিট্টি থাকে, শো পড়া হয়। ক্লিয়ার? পরেরটা বলো, লজিক বলো, লজিক বলো, লজিক চাই। কোন লজিকে লেখা আছে 8-3-2, কোন লজিকে লেখা আছে? লজিক বলবে, এটা কোন 8-3-2 কোন লজিকে লেখা আছে বলো। ন্যাশনাল অ্যাসেম্বলি, বললাম ন্যাশনাল অ্যাসেম্বলি বলে তো, ওটা তো বলেছি। ন্যাশনাল অ্যাসেম্বলি বলেছি তো, আমি ন্যাশনাল অ্যাসেম্বলি বলেছি। অপশনে ন্যাশনাল অ্যাসেম্বলি দেয় না, আগেরটাই কোশ্চেনটা দেয়, তো লিখিলাম, বলেছিলাম ন্যাশনাল অ্যাসেম্বলি, তারপর সুগডু লিখেছি। বলো এটা লজিক বলো। পরেরটা, উল্টো দিকে যাও, এদিক থেকে, 2 স্কোয়ার-1, স্কোয়ার-, বলো কোনটা আছে। অপশন এ যদি করো, 6 স্কোয়ার-1 করলে কত আসে? অনের 35 আসে, 35 আসে, হবে না। এটা দেখো, 3 স্কোয়ার, 8 স্কোয়ার, ওকে চলো। 21, দেখছি দেখছি দেখছি। এই ডাউটেরই তো কোশ্চেন দিয়েছিল তোমাদের গ্রুপ সিতে। এই ডাউটই তো লাগিয়েছিল তোমাদের গ্রুপ সিতে। কি বলছে দেখো, পয়েন্টিং টুয়ার্ডস এ গার্ল, একটা মেয়েকে দেখিয়ে মেঘনা সেড, মেঘনা বললো মানে মেঘনা তুমি, মেঘনা বলছে সি ইজ দ্য মাদার অফ ঝুমা, এত সহজ দিয়েছে, সি ইজ দ্য মাদার অফ ঝুমা, আর মাদার, তার মানে এই মাদারকে দেখাচ্ছে, তাই তো। সি ইজ দ্য মাদার অফ ঝুমা, হুজ ফাদার ইজ মাই সান, হুজ বলতে কাকে বোঝাচ্ছে এটা বল। মা,
ঝুমা WH ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম, আগের দিনও বললাম যে ঠিক আগেরটা নেই, বললাম না আগের দিন? তাহলে মানে কি? ঝুমা, ঝুমার বাবা হলো আমার ছেলে। ঝুমার বাবা মানে এখানে থাকবে না, থাকবে না? তাহলে যে দেখাচ্ছে সেখানকার লোক না লোক নয়? কে দেখাচ্ছে গো? এগনা। এগনা এখানকার লোক তো। এগনার ছেলে হলো এটা, দাদা। কি জিজ্ঞেস, হাউ ইজ মেঘনা রিলেটেড টু দ্য গার্ল ইন দ্য পিকচার? আচ্ছা, মেঘনা রিলেটেড হবে, তাহলে এদিক হবে। তাহলে কি এর বলো? হিসেব মতো মাদার ইন ল আসে। অপশন নাই, তার মানে কোথায় যাবে? জেনারেশন গ্যাপে। ও যে মাই তো বলে, তা বলছে। দেখে আরেকবার দেখতে দাও। শি ইজ দ্য মাদার অফ ঝুমা, যাকে দেখাচ্ছে টুয়ার্ডস এ গার্ল ইন দ্য পিকচার মেঘনা, দ্য মাদার অফ ঝুমা, তোমার মা। হুজ ফাদার ইজ মাই সান। হ্যাঁ বলো। ফাদার, কমা দিয়ে রেখেছে তো ওখানে। দেখছি হুজের পর কমা দিয়ে রেখেছে ভাই, সমস্যাটা ওখানে। তোমার মানে সরি, ঝুমার পর কমা দিয়ে রেখেছে, সমস্যাটা ওখানে। কেন হুজ বলতে কাকে বলছে? ঠিকই বলছে। তো কমা দেওয়া থাকলে এই জায়গাটা সমস্যা ভাই, একটা কমাতে চাপ করে দিছে। এখানে হুজটা, এখানে হি কে বোঝাচ্ছে, কমা দিয়েছে। বুঝতে পারলাম? হুজটা কমা দিয়ে রেখেছে ওরা, আমি ওভারলুক করে গেছি। হ্যাঁ, আমি বোঝাতে চাইলাম যে হুজ অলওয়েজ যে এটা নাই সেটা নয়। আমি চেঞ্জ করছি, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়া। দেয়। হ্যাঁ, ওটাই বলছি। এবার পড়ো। মদন লিভড ইন কামারহাটি, কি তাই? হুজ ফাদার্স নেম ইজ এক্স ওয়াই জেড। বুঝতে পারলাম? এখানে তাই নেবে, কমা দেওয়া আছে এখানে, ওরা ওইভাবেই দেয়। ক্লিয়ার হয়েছে? এখানে কমা দেওয়া আছে ভাই। পড়ো, আর একবার পড়ে দিই। সি ইজ দ্য মাদার অফ ঝুমা, তাহলে মাদার তো ঝুমা। পিকচারে একে দেখাচ্ছে, তাই না? সি ইজ দ্য মাদার অফ ঝুমা, হুজ ফাদার, হুজ বলতে যাকে দেখাচ্ছে, সি, যাকে দেখে তাকে, তার বাবা, সাবজেক্টের বাবা, মানে যাকে দেখাচ্ছে তার বাবা হলো কার ছেলে? মেঘনাথ ছেলে, মেঘনাথ ছেলে। এবার তোমাকে বলেছে
মেঘনা কে হচ্ছে এই যে ছবিতে দেখাচ্ছে, ছবিতে কে দেখাচ্ছিল? বেস্ট আনসার গ্র্যান্ড মাদার হবে। ওটা হুজের পর কমা দেওয়া আছে, কমা না দেওয়া থাকলে সমস্যা হয়তো না। কমা কমা যদি দেওয়া না থাকতো, এই কোশ্চেনটা একবার দেখে নেবে বাড়িতে। ডব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট থেকে চেঞ্জ হয়ে যেরকম আছে সেরকম তুমি দেখবে এইখানে যদি কমাটাতে গেম খেলেছে ওরা, এই কমাটা না থাকলে আগের আনসার হতো, একটা কমাতে পুরো আনসার চেঞ্জ করে দিয়েছে। এই কমাটা না থাকলে আনসার মাদার হয়ে মানে মাদার ইন ল হতো। বাংলাতে ঠিক বলে দেবে, তার মেয়ে ঠিক বলে দেবে, অসুবিধা নেই। তাহলে কমা থাকলে দেখো ডব্লিউএইচ এর পরে কমা আছে, এটা মানে ডব্লিউএইচ এর আগে যদি কমা থাকে একদম সাবজেক্টে চলে যাবে। আমি তো বললাম দেখো দেখে নাও, এখানে যদি কমা আছে তাই ডব্লিউএইচ ওয়ার্ডটা এটা কাউন্ট করবে। যদি কমা না থাকতো, এখানে কমা না থাকতো তাহলে হুজ মানে ঝুমাকে ধরতাম, তখন কমা যদি না থাকতো তখন ঝুমাকে ধরতাম। চলো পরেরটা। বলো মিসিং নাম্বার বলো। এই 32 কোথায় প্রাইম নাম্বার হলো? তাই বলো, ওটা বলো ডিফারেন্স করে প্রাইম নাম্বার নিয়েছে। আচ্ছা 19 আর 8, আচ্ছা ভালো মতো শুনবে, যখন এরকম উল্টো দিকে আছে ছোট দিক থেকে দেখতে শুরু। 19 আর 8-এর ডিফারেন্স কত? 11। আর এর কত দেখো 13, তার মানে দেখতে পাচ্ছ 11-13 দুটোই হতে পারে পসিবিলিটি। পসিবিলিটি দুটো হতে পারে, আমি এখান থেকে দুটো প্রাইম নাম্বার ঠিক আছে, 11-13 2 এর গ্যাপ তো, এটা 9 এর গ্যাপও তো হতে পারে। যদি এবার আসছি, এবার যদি 9 এর গ্যাপ থাকতো তাহলে এখানে কত হচ্ছে? -1। অপশানে তোমাকে -1 দেয়নি, তার মানে ওরা 9 দেয়নি, কি করেছে? এটা প্রাইম নাম্বার নিয়ে খেলছে। কত কত হবে এটা? ফিট আর ইঞ্চে মাথা খারাপ হয়ে গেলো তোমাদের? ভাই রেশিও অফ 6 ইঞ্চ আর 4 ফিট, ইঞ্চকে ইঞ্চি রেখে দাও না, ফিটকে কি করে দেবে? বলে 1 ফিট সমান কত ইঞ্চি বলো, এই দাও তোমরা বলবে। এই সব আসতে, 1 ফিট সমান কত ইঞ্চ তাই বলো। 12। না আমি কাউকে ছোট করছি না, এটা জেনারেলি জানে না তাই আমি বললাম, অনেক ছেলেরাও জানে না ভাই, চাপ নিও না। যাই হোক, তাহলে 1 ফিট সমান 12 ইঞ্চ। ব্যাস, আমি কি বলছিলাম, রেশিও যদি নিতে হয় তাহলে সেম জিনিসের নিব, রেশিও নিতে গেলে সেম জিনিসে নেব। দেখো এটা ইঞ্চ আছে, এটাকে ফিট করার কোনো দরকার আছে? আমার তো সহজ, এটা থেকে ইঞ্চে যাবা, তাহলে কত গুণ করবে এটা? 12। দুটো ইঞ্চ হলো না, হলো না? কাটাকুটি করো, 6 দিয়ে কাটালে হিউমারটাকে ইনভার্টেড কমার মধ্যে, হিউমারটাকে ইনভার্টেড কমার মধ্যে ভরে রেখেছে। চলো একবার দেখে নিচ্ছি, তবু শেষ করি তারপর পরে দেখছি, ওটা কনফিউজিং করছে, দেখে নিচ্ছি। কি নিয়েছিল জানি না, তো আমি দেখিনি। এক্সক্লুসিভ প্রপোজিশন বলা হয়, রিজনিং করছে, এটা ইংলিশ নয় ভাই। হুইচ ইজ দ্য কারেক্ট অপশন তা বলছে, ওয়াল স্টুডেন্টস আর নট জিনিয়াস, সমস্ত স্টুডেন্ট জিনিয়াস নয় তাই বলছে। তাহলে আমাকে এইটুকুর উপরেই বেস করে কথা বলতে হবে, বাইরে থেকে যতই যা বলুক আমরা নিজে নিজে ইনফার করতে পারবো না। যেমন ওই পুয়ারের গল্পটা বললো একটু আগেই, অল স্টুডেন্টস আর নট জিনিয়াস, তাহলে এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস, এটাই তো বেস্ট আনসার, এটাই তো বেস্ট আনসার। ম্যানি স্টুডেন্টস আর নট জিনিয়াস, ম্যানি স্টুডেন্টস আর জিনিয়াস, এভরি নন স্টুডেন্ট ইজ জিনিয়াস। বাকিগুলো সব থেকে, এটার মধ্যে সব থেকে বেস্ট আনসার হলো অপশন এ। অল স্টুডেন্টস আর নট জিনিয়াস, সমস্ত স্টুডেন্ট জিনিয়াস নয়। এবার এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস, এবার দেখো ও ও যেটা বলছে সেই লজিকেও যায়। ঠিক আছে এবার আসছি, অল স্টুডেন্টস আর নট জিনিয়াস,
সমস্ত স্টুডেন্ট তার মানে কি বলতে চাইছে? কিছু স্টুডেন্ট জিনিয়াস, বুঝতে পারলাম? তাহলে এই কথাটা মানে কি বলছে? এভরি স্টুডেন্ট জিনিয়াস, মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কেউ জিনিয়াস না তাই বলছে। তাই বলছে কি উপরটা দ্বারা? উপরটার কথাটা দ্বারা কি বুঝছো আমাকে সেটা বলো। একটা হতেও পারে, আমি সেটা বলছি না, ওর লজিক অন্য। ওটাই বলছি, ওটা তো এভরিতে হবে না। এভরিটা এবার ভালো মতো শোনো। গেমটা ওরা খেলেছে দুতে। প্রপোজিশন কথাটার মানে হলো তোমাকে কোনটা কারেক্ট অপশন, ওখানকার মধ্যে প্রপোজিশন কথাটার মানে দেখো কি বলছে, বেস্ট আনসার চুজ করতে হবে এখানকার, একদম। এবার তোমাকে বলছে অল স্টুডেন্টস আর নট জিনিয়াস, তা বলছে যে যতগুলো শিক্ষার্থী আছে সবাই সবাই জিনিয়াস নয়, তা বলছে। এবার কিছু জিনিয়াস থাকতে পারে, এটাও তো হতে পারে, নাও থাকতে পারে। পারে না, পারে না, প্রবাবিলিটি না প্রবাবিলিটি নয়, না থাকার প্রবাবিলিটিও আছে, থাকতেও পারে, আংশিক থাকতে পারে, আংশিক থাকতে পারে না। এবার চারটের মধ্যে কোনটা ঠিক সেটা এবার আমাকে বলো। না, আমি লজিক তো তোমাদের কাছ থেকে চাইবো, পরীক্ষা এটা দেখেছো। এখানকার মধ্যে বেস্ট আনসার কোনটা? এ, যেটা দাগিয়েছিলাম, দাগিয়ে দিলাম তো আমি আনসার। আসছি তো, দেখো আমি বাকি লজিক দেখো, আমি তো আনসার দেখে বেরোলে বেরোতে পারতাম। বাকিগুলো কেন হবে না সেটা তো আমার এক্সপ্লেন, এখানে যখন আমি বোর্ডে দাঁড়িয়ে আছি, আসছি, বোর্ডে যেহেতু দাঁড়িয়ে আছি, এটা আমার উচিত, বাকিগুলো কেন হবে না এবার বলো। 90 পর্যন্ত, আপ টু 99.99। তাহলে তুমি শিওর তো নয়, তাহলে প্রবাবিলিটি, তাহলে এটাও হবে না। বুঝতে পারলাম? প্রপোজিশন মানে ওটার সঙ্গে সিমিলার, একজ্যাক্ট। আমি বললাম একটু আগে বললাম যে বাকি আনসারগুলো তো ঠিক হচ্ছিল। দেখো এটার এগেনস্টে যদি এই অপশনটা না থাকতো, এই দুটোই তো আনসার ঠিক। বিয়াসি ঠিক না ঠিক না আমাকে বলো, বিয়াসি ঠিক না ঠিক না আমাকে বলো। বিও ঠিক, সিও ঠিক, আর ডি দেখো একটা ফালতু দিয়েছে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা তো একদম ডাহা মিথ্যে কথা। দেখো কিছু স্টুডেন্ট তোমাদের লজিকেই যদি যায়, কিছু স্টুডেন্ট জিনিয়াস না, কিছু স্টুডেন্ট জিনিয়াস, দুটোতে ফেসে গেছো। তাহলে এখানকার মধ্যে বেস্ট অপশন হলো এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস। একদমই তাই। তুমি যদি বি ঠিক করো তাহলে সিকেও ঠিক করতে হবে। নয় প্রত্যেকের জিনিস না, তার মানে কিছু জিনিস, মানে এই কথাটার সঙ্গে তো যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে প্রপোজিশন কথাটার মানে হলো, আমি আগেও বললাম এই টাইপের অঙ্কটা কোথায় ছিল, কত নম্বরে ছিল একটা, দেখো তো। চলো দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও একটু। ভাই এআই কম্পিটিটিভে বিশ্বাস করো না, চাপ হয়ে যাবে এআই। এই দেখো, এটা কি বলেছিল? ইফ এ পারসন ইজ রিচ হি হ্যাজ লট অফ ইনফ্লুয়েন্স। এটা তো ফালতু কথা বলেছিল। বাকিগুলো কি হবে না এরকম কি পিওর 100% ছিলে? প্রবাবিলিটি তো ছিল কিছু পার্সেন্ট হওয়ার, বাকি অপশনগুলো। এটা হবে না, কিন্তু এইগুলো তো হওয়ার ছিল। সেম ভাবে এটাও তাই। প্রপোজিশন কথাটার মানে হলো এটা। অফিসিয়াল আনসার কি কি নিয়েছিল, ওরা কি লজিক দেখাচ্ছে? তাহলে বি নিলে সি কেন হবে না? আনসার বলো আমাকে। উপরের কথাটা দ্বারা যদি যাও, ম্যানই হবে এরকম কোনো কথা নেই। যদি অপশন বি ঠিক করো তাহলে সিও ঠিক করতে হবে তো।
আর্গুমেন্টস, এটা আর্গুমেন্টস নয় ভাই, এটা প্রপোজিশন। বেস্ট আনসার নিতে হবে। অল স্টুডেন্টস ইজ নট জিনিয়াস, সো এভরি স্টুডেন্টস ইজ নট জিনিয়াস। সোজা কথা। পঁচিশও তো তাই। পড়ো। এটা আনসার কি নিচ্ছে দেখো। দেখো বলছে আবার প্রপোজিশন বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? ম্যানি স্মোকার্স গেট ক্যান্সার। যারা স্মোক করে ম্যানি বলেছে, যারা এই কথাটা বলেনি কিন্তু ম্যানি বলেছে। এবার কিছু ক্যান্সার পেশেন্টস আর স্মোকার কোনো কথা? যারা ক্যান্সার, তুমি জেনারেল সেন্সে তো তুমি দেখতে পাও যারা ক্যান্সার হয় তারা ভাই স্মোক করে না, হয় না? হ্যাঁ, এবার বলছে স্মোকিং মে লিড টু ক্যান্সার, এই তো ম্যানি কথাটা বলেছে। আচ্ছা, মোস্ট স্মোকার্স গেট ক্যান্সার, ম্যানি স্মোকার্স আর মোস্ট স্মোকার্সের মধ্যে পার্থক্য আছে। পরেরটা পড়ো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং মে লিড টু ক্যান্সার। হেলথের, এখানে তোমার ক্যান্সারের কথা বলছে, আমার হেলথ গুলি মারো। তার থেকে ডেফিনিট আনসার আমার ক্যান্সার দিয়ে রেখেছে ওরা। এবার বলো অপশন বি আর সি এর মধ্যে আনসার কোনটা? তাহলে স্মোকিংটা ওরা বলছে ম্যানি স্মোকার্স গেট ক্যান্সার, এই কথাটা তোমাকে বলেছে যে অনেকগুলো, যারা বেশিরভাগ বলতে কিছু স্মোকার্সদের ক্যান্সার হয়, তার মানে স্মোকিং করলে একটা ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি মোস্ট হবে না, ম্যানি বলেছে ওরা। হ্যাঁ, তাই তো বলছে যে স্মোকিংটা ক্যান্সারের কারণ হতে পারে, ওর জন্য তো ম্যানি স্মোকার্স গেট ক্যান্সার। কটা কোশ্চেন দিয়েছিল দেখলে প্রপোজিশনের? এক বছরের 3খানা কোশ্চেন তুলে দিয়েছে। এই আনসার হবে ভাই? ওদের আনসার কি নিয়েছিল কি সেটা ভাই জানি না, আমাকে দেখতে হবে তাহলে ওদের আনসার কিটা দেখতে হবে। অপশন এসছে এটার। এই দেখো আবার দেখো আর্গুমেন্ট আর স্টেটমেন্ট এসছে, এটা তোমরা আনসার বলো দেখি। দেখি পড়ো না, পড়ে দেখো। আরেকবার ভালো মতো পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়বে। প্রশ্ন পড়ছি আমি, হ্যাঁ। শুড দ্য নাম্বার অফ হলিডেজ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ বি রিডিউসড? তোমাকে তাই বলছি। ইন্টেলেকচুয়াল জায়গায় তর্ক হচ্ছে, বলছে যে স্কুলে মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কি হলিডেজ কি আরো কমানো উচিত, তাই বলছে। আর্গুমেন্ট দিয়ে একজন বলছে, ধরে নাও সুমনের মানে আনন্দ, এইপি আনন্দতে এই কথাটা বলেছে, বিজেপি পক্ষ টিএমসি পক্ষ বলছে, একজন বলছে কোন একটা পক্ষ ইয়েস বলছে যে হ্যাঁ কমানো উচিত, ইয়েস মানে কমানো উচিত, লজিক দেখাচ্ছে কি, আর্গুমেন্টস কি তার এগেনস্টে, যে আওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ আর হ্যাভিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হলিডেজ অ্যামং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ডাটাটা তোমার লাগবে, এই ডাটাটা যদি তোমার না থাকে তাহলে তুমি তর্ক করতে পারবে ও যে ঠিক বললো না ভুল বললো কথাটা? একদমই তাই। বাকি যতগুলো কান্ট্রি আছে সবার থেকে, সবগুলোর থেকে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি পরিমাণে হলিডে থাকে। মানে ও ঠিক বলেছে না বলেনি, তার মানে ওর কথাটা আমি ধরবো। দ্বিতীয় জন বলছে, ও বলছে হ্যাঁ কমানো উচিত, ওর লজিক কি বলছে, ইট ইজ এ সাইন অফ ব্রিটিশ লিগ্যাসি হুইচ শুড বি ক্যারিড ফরওয়ার্ড, যেটা বিজেপির লজিক থাকে যে ব্রিটিশের এটা আছে বলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু লজিক হয়, হতেই পারে না। ব্রিটিশ করেছে মানে এটা করতে হবে না, এটা কোন লজিক? তাহলে ব্রিটিশে তুমি কনস্টিটিউশন পড়ে আছো, কনস্টিটিউশন ফেলো। ব্রিটিশে তুমি ট্রেনে চাপছো, ট্রেন ফেলো। ব্রিটিশের বলে যে আমাকে ফেলতে হবে কোনো কথা আছে? আমার সোসাইটিতে বা আমার দেশে যেটা আমার হচ্ছে না সেটা তুমি ডিসমেন্টেল করো, নো চাপ। কিন্তু ব্রিটিশ করেছে বলে যে আমাকে এটাই করতে হবে সেটা কোনো কথা নেই, এটা ভেগ কথাবার্তা। ব্রিটিশ লিগেসিতে এটাকে চেঞ্জ করে এটা নয়। ব্রিটিশ তো ট্রেনে করেছে ডালহৌসি, ট্রেনে কেন চাপছি, ট্রেন ফেলে দিচ্ছি না কেন আমরা? ক্লিয়ার করতে পারলাম? তাহলে সবগুলো কি এ কোনো লজিক এটা হতে পারে না ভাই, অন্য লজিক হতে পারে। যেমন আইপিসি, আমি উদাহরণস্বরূপ এখান থেকে আমি একটু যাচ্ছি দিদিকে, আইপিসি যেটা 1860-তে হয়েছিল,
এটি 61 থেকে হয়েছিল। 1861 সালের আইপিসি ভাই। তখনকার সময় একটা আইপিসি মানে পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড। তখনকার সময়ের পর তখনকার সমাজ ব্যবস্থার উপর ডিপেন্ড করে আইন তৈরি হয়েছিল যে এটার জন্য এই শাস্তি, অমুকের জন্য অমুক শাস্তি, তমুকের জন্য তমুক শাস্তি। ওই সময় বলো ভারত বিরোধী মানে ব্রিটিশ বিরোধী অনেক কিছু হচ্ছিল না, হচ্ছিল না? তাহলে ওরা চাইবে না যে জিনিসটাকে দমন করতে? ওরা কি ডেমোক্রেসি চালাচ্ছিল তখন? ওরা তো চাইবে যে সিটিজেনের চার্জ লাগাতে, দেশদ্রোহীর চার্জ লাগিয়ে তাকে ধরে জেলে বন্দি করতে। ওই আইন যদি তুমি 2026-এ চালাও তাহলে তো ভাই সমস্যা। আমি ডেমোক্রেসিতে বাস করছি এখন। আমার যেটা ভালো লাগবে না সেটা আমার স্বর তোলার স্বাধীনতা আমাকে দিয়েছে কনস্টিটিউশন, আমার আওয়াজ তোলার। তাই বলে তুমি ধরে তুমি জেলে ভরে দেবে? তা তো হবে না। তাহলে ওইটা চেঞ্জ করেছো, ওই জায়গাটা তুমি চেঞ্জ করো, ব্রিটিশের ওই জায়গাটা তুমি চেঞ্জ করো। কারণ 1860-এর উপর দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায় ওদের রাজত্বটা কত সুন্দরভাবে চলবে সেটার উপর ডিপেন্ড করে ওরা আইপিসি তৈরি করেছিল, ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করে। সেটা তো আমার এখন কাজে লাগবে না, কারণ এখন আমরা ডেমোক্রেসি হয়েছি, স্বাধীনতা প্রায় 75 বছর পার হয়ে গেল। তারপরও সেটাকে নিয়ে কেন টেনে নিয়ে বেড়াবো? সেটা চেঞ্জ করেছে, সেটা ঠিক আছে। বলে ব্রিটিশ বলে যে ফেলবো এরকম কোনো কথা? হ্যাঁ, ওটা যদি আরো সুন্দর থাকতো এখনো চালাতাম আমি। পরেরটা পড়ো। 3 নম্বর আর্গুমেন্ট বলছে কি? হ্যাঁ, ও বলছে হ্যাঁ, ইট উইল স্পিড আপ ওয়ার্ক অ্যান্ড অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড ওয়েল ইন টাইম। একদম দারুণ লজিক। যে হলিডেজ কমাতে হবে, কমালে পরে লোকজন বেশি যাবে অফিসে, যেগুলো কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো তাড়াতাড়ি শেষ হবে। ভালো লজিক, নিব এটা। তার বলছে, একজন বলছে না ভাই, এবার অন্য লোক, এ বিজেমূল। এ বলছে না, এ তাহলে গভর্নমেন্ট সরকারি চাকরি টিচারই হবে, তাহলে এ টিচারই হবে। তার মানে কমানো উচিত না। বলছে কি? বলছে এমপ্লয়েজ মাস্ট বি গিভেন অ্যাম্পল স্পেয়ার টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি। বুঝতে পেরেছো? অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে ফ্যামিলিতে সময় কাটানোর জন্য টাইম দরকার, সেই জন্য ছুটি কমানো দরকার না। ইললজিক্যাল কথাবার্তা, 4 হবে না। তাহলে 1 and 3 আর স্ট্রং আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট সুমনের ওখানে বললে পারে ও দাঁড়াবে না। হ্যাঁ, হ্যাভিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হলিডেজ অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বাকিদের থেকে হয়, তাহলে সবচেয়ে বেশি কে দেয়? এবার বলো তুমি তোমার থেকে ওস্ট সিনারিওর লোকগুলোকে তুমি ধরছো। আস্তে আস্তে আসছি 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 ভাই, লজিক এটাইতে বলে সবকিছু টু দা পয়েন্ট না। তুমি তোমার দেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করছো, তুমি ভালো জিনিসের সঙ্গে তুলনা করছো না। তুমি তুলনা করো তোমার প্রায় কাছাকাছি সময় চায়না স্বাধীনতা লাভ করেছিল, তুমি তার সঙ্গে কম্পেয়ার করো, তোমাকে কয়েক দশক পিছনে ফেলে দিয়েছে। তুমি বলছো না আমি বাংলাদেশে থেকে ভালো আছি। তুমি একটা প্রোডাক্টিভ কিছু করতে চাইছো, তুমি একটা প্রোডাক্টিভ কিছু করতে চাইছো। তার মানে তুমি ধরো ক্লাসের আছো 17th, হলিডে কমানো হবে না বাড়ানো হবে এটা নিয়ে তর্ক হচ্ছে। তুমি ধরো দেশে একটা ক্লাসে এখানে ধরো 30 জন আছো, তার মধ্যে তোমার র্যাঙ্ক হলো 17, তুমি বাকি 30 নম্বরের সঙ্গে তুমি কম্পেয়ার করছো, তুমি উন্নত হবে? তুমি উন্নত হবে? তোমার থেকে উন্নত দেশগুলোকে দেখো, তোমার থেকে 16 জনকে কম্পেয়ার করো, কি কি আছে বলো? কত কত কম বেশি আছে সেটা দেখো। 10-20 কম, তাহলে বেশিরভাগ কান্ট্রি তো বেশি, ইউএসএ বেশিরভাগ কান্ট্রিরই থেকে বেশি আছে হলিডেজ আমাদের ইন্ডিয়াতে। ইট উইল বলছে, আসছি আসছি, স্কুল বলেনি তো, কোথায় স্কুল বলেনি? তোমাকে বলছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ছুটি কমানো উচিত না উচিত না তাই বলছে, এটা তাই বলছে। ও লজিক দিয়েছে হ্যাঁ কমানো উচিত, তার পিছনে লজিক কি দিচ্ছে? যদি কম ছুটি কমানো হয় তাহলে কি বেশি বেশি পরিমাণে অফিস যাবে, তাহলে কি হবে? ইট উইল স্পিড আপ দ্য ওয়ার্ক অ্যান্ড অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড ওয়েল ইন টাইম। হ্যাঁ, একবারে ছুটি বলেছে? এটাকে ধরে মারবো। একবারে স্টপ করতে বলেছে কোনো জায়গায়? ছুটি কমাতে বলছে, আগে 170 দিন ধরে নাও ছুটি আছে। আসছি, আমি হজম করে দিয়েছি, চাপ নাই।
ভাই তুমি আস্তে 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 একটু আস্তে 170 দিনে তোমার ছুটি আছে। এখন আমি উদাহরণ দিয়ে বলছি, আমি এমনি বলছি, তোমাকে বলছি এটা কমিয়ে 100 দিনে আনো বা 120 দিনে আনো বা 130 দিনে আনো ছুটিটা। তাহলে 365 দিনের মধ্যে যদি 170 দিন ছুটি থাকে, তাহলে অফিসে যাই কত দিন? 95 দিন, মানে 195 দিন, তাই তো যাচ্ছে। এবার বলছে 130 দিন যদি ছুটিটা কমিয়ে যদি 130 দিনে নিয়ে এসো, তাহলে অফিস যাবে কতদিন? 35 দিন যাবে। তাহলে এই যে বাকি যে ছুটিটা কমালে, যে 40 দিনের ছুটিটা তুমি কমালে, 40 দিন অফিস যাবে না যাবে না? 40 দিন যদি অফিসের কাজ হয়, তাহলে পেন্ডিং কাজ পড়ে আছে না নেই? তুমি সুপ্রিম কোর্টে গিয়ে দেখে নাও কত কেস পড়ে আছে। ওরা যদি ছুটি কম নেয়, তাহলে পরে কি হবে? ওর যে পেন্ডিং কাজগুলো আছে টাইমের মধ্যে শেষ করার প্রবলিটি বাড়বে। সেটাই তো বলতে চাইছি। হ্যাঁ, ছুটি কমানো উচিত, ছুটি বন্ধ করতে বলেনি ভাই কেউ। ছুটি বন্ধ করলে তো একদম কোনোটাই স্ট্রং নয়, মানে এটা আনসার হতো। না নিজে স্ট্রং, একটাও স্ট্রং নয়। তোমাকে ছুটি কমাতে বলছে। উদাহরণস্বরূপ যদি বলো এখানে আসার কথা, এখানে তুমি এখন 2 দিন আসছো, আমি তোমাকে 1 দিন আসতে বলছি, বলতে পারলাম? এবার তোমাকে বলো, তুমি যদি এখানে বেশি বেশি করে আসো, তাহলে তুমি বেশি এফিসিয়েন্ট হবে না? বেশি শিখবে না? যদি ছুটি তোমাকে যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে তুমি এফিসিয়েন্ট কম হবে। এই তো উদাহরণ, এটা বলতে চাইছি। ঠান্ডা মাথায় ভাববে, ক্লিয়ার হয়ে যাবে, চাপ নেই। হ্যাঁ, এটা ওভারঅল বলেছে ভাই, এরকম খুঁটিনাটি করে তো কেউ বলেনি, ওভারঅলই বলা আছে। লাস্ট বলো। স্কুল যদি স্টুডেন্ট হয়, হসপিটাল কি হবে? পেশেন্ট। স্কুল যদি হসপিটাল হয়, স্টুডেন্ট হয়, তাহলে হসপিটাল ও পেশেন্ট। চলো, এই ছিল 2000 কত সালের এটা? 21।